আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর দিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী। দুপুর 2টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। 9তলা এই ভবনে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে দুটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট। পরে বিমান ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। দুপুর 2টার দিকে কারখানাটিতে আগুন লাগে। 9তলা এই ভবনটিতে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানায় কত শ্রমিক ছিলেন তা জানা যায়নি। দিনের 2টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে যখন আমি খেলা দিয়ে তাকাইছি, তাকানোর পরে দেখি এদিকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠতেছে। সেই ধোঁয়া দেখে আমরা সবাই আসছি, আয়সা দেখি আগে যা ছিল তার থেকেও মানে কি চৌগুন পারতেছে। নিচে একটু একটা বন্ধ আছে, এখানে গোডাউন যা টেকনিক্যাল রাখা আছে, এখন আমাদের ব্যক্তিগত রাখার সম্ভাবনা আছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ইপিজেড স্টেশন থেকে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ সহ বিভিন্ন স্টেশন থেকে আরো 12টি ইউনিট যোগ দেয়। পরে আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানায় 8 তলায় প্রথমে আগুন লাগে। প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। জানা যায়, কারখানায় হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি। আগুনে লেনিয়ার শিখেছে, যেহেতু টেক্সটাইল ফ্যাক্টরি এবং কেমিক্যাল রয়েছে, কার্যবস্তু পরিমাণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অনেক দ্রব্য সামগ্রী গেছিল কার্যবস্তু, যার কারণে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এর মধ্যে 5 তলা পর্যন্ত কন্ট্রোল করতে সক্ষম হয়েছি, কিন্তু আগুনের তাপে কার্যবস্তুর কারণে আগুনের তাপে সেখানে আমাদের লোকজন এখানে অবস্থান করতে পারছে না। এখনো আগুনের কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে যে ইপিজেড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, দর্শক আমরা সেখানে সবশেষ খবর জানতে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। দেখতে পাচ্ছেন যে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখানোর চেষ্টা করছি, এখন আরও ভয়াবহতা বেড়ে গেছে, যেহেতু ফায়ার সার্ভিস এমনকি নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী তারা চেষ্টা করছেন, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি রেড ক্রিসেন্ট তারা চাচ্ছে এখানে আশপাশ এলাকায় যারা বাসিন্দা আছে তাদেরকে, এখানে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। এই কারখানা থেকে অন্য কারখানায় যেন আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু ইপিজেড এলাকা, এখানে আশপাশে কিন্তু অনেক কারখানা রয়েছে। যে আগুনের ভয়াবহতা দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু বৈদ্যুতিক খুঁটি রয়েছে, এমনকি বৈদ্যুতিক তার রয়েছে। তো বিপজ্জনক একটি জায়গা। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে তাপের যে তীব্রতা, সেই তীব্রতা আমরা অনুভব করে কিন্তু কথা বলছি। তো এই জায়গায় কিছুক্ষণ পর কিন্তু এই জায়গায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন কেমন আগুনের তীব্রতা। ফায়ার সার্ভিস তারা ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এখানে শ্রমিকরা যেহেতু ছুটির সময় এই আগুন লাগার ঘটনা ঘটেছে, তার কারণে শ্রমিকরা হুড়োহুড়ি করে নেমে পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তারাও কিন্তু আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ফায়ার সার্ভিসের 8 থেকে 9 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। ফায়ার কর্মীরা তারা চেষ্টা করছেন, তাদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যেখানে আগুন লেগেছে আশপাশে যে কারখানাগুলো, সেই কারখানাগুলো থেকে কোনো যেন চুরি বা চিন্তা না হয় সেদিকে কিন্তু তারা খেয়াল রেখেছেন। তবে এখানে যে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য এখানে রয়েছে, সবচেয়ে বড় সমস্যা হলো এখানে কেমিক্যাল রয়েছিল। তো কেমিক্যাল থাকার কারণে আগুনের ভয়াবহতা অনেক বেড়ে গেছে। যে ফ্লোরটি দেখতে পাচ্ছি, যেখানে আগুনের ভয়াবহতা সবচেয়ে বেশি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কেমিক্যাল
ছিল বলে আমরা জানতে পেরেছি, এমনকি ওষুধের কারখানা ছিল বলে আমরা জানতে পেরেছি। নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, ফায়ার কর্মকর্তারা আছেন, তারা চেষ্টা করছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আপনাদের যে চেষ্টা, আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমি অথরিটি না বলার, অনেকক্ষণ ধরে আপনারা চেষ্টা করছেন, আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কেন? উনি কথা বলবেন। এখানে যারা আছেন ফায়ার সার্ভিসের, তারা বলছেন আগুন নিয়ন্ত্রণে আনতে আরও অনেকক্ষণ সময় লাগতে পারে বলে তারা মনে করছেন। চট্টগ্রামে এরকম বিএম ডিপো সহ আরও কয়েকটি জায়গায় কিন্তু ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। আজকেও কিন্তু দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে আগুন লাগার ঘটনা ঘটেছে 2টা থেকে 2:30টার দিকে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত আগুনের তীব্রতা কিন্তু কোনোভাবে কমছে না, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন। এখানে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এখন যোগ দিয়েছেন, ঢাকা থেকে একটি অভিজ্ঞ টিম তারা যোগ দিয়েছেন। আগুন কেমিক্যালের যে আগুনের ভয়াবহতা দ্রুত সময়ের মধ্যে জন্য তারা চেষ্টা করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু নৌবাহিনীর টিম যোগ দিয়েছেন, এখানে বিমান বাহিনীর টিম তারাও যোগ দিয়েছেন। তো এখানে আগুন নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন, কিন্তু ভেতরে প্রবেশ করা কিন্তু কারো সম্ভব হচ্ছে না। আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থাকার কারণে কিন্তু তাদের ভয়াবহতা অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ পর পর একটা আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এখানে 9তলা বিশিষ্ট ভবনটি ছিল, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানা ছিল বলে আমরা জানতে পেরেছি। এখানে কিছুক্ষণ পর পর দেয়াল ধসে পড়ছে, তো দেয়াল ধসে পড়ার কারণে ফায়ার সার্ভিসরাও কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আছে, দেয়াল ধসে পড়বে কিনা, দেয়াল ধসে পড়লে আবার যেদিকে তারা কাজ করছেন ফায়ার কর্মীরা আহত নিহত বা হতাহতের ঘটনা ঘটতে পারে, সেদিকে কিন্তু তারা চেষ্টা করছেন। তবে আগুনে যেভাবে দাও করে চলছে, ব্যবসায়ীদের যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, কোটি কোটি টাকার যে আমদানিকৃত যে পণ্য, সে কোটি টাকার আমদানিকৃত যে পণ্য, সে পণ্য পুরো একেবারে ছাই হয়ে যাচ্ছে। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে, বলতে যে আরও ঘন্টা দুয়েক আরও কিছুক্ষণ সময় লাগতে পারে বলে মনে করছেন ফায়ার সার্ভিস। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো অযৌক্তিক চাপ বলছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন বর্ধিত এই মাশুল আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে, বাড়বে উৎপাদন খরচও, যার ঘানি টানতে হবে ভোক্তাদেরই বলছেন অর্থনীতিবিদরা। সতর্ক করে তারা বলছেন মূল্যস্ফীতিতে উস্কানি দিতে পারে এই ট্যারিফ। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের প্রধান সমুদ্র বন্দরের ট্যারিফ বা মাশুল এক লাফে 41% বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে এই বন্দরের সবশেষ ট্যারিফ বাড়ানো হয়েছিল 1986 সালে। প্রায় 4 দশক পর বর্তমানে শুল্ক বাড়ানো ছাড়া বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব নয় বলে দাবি কর্তৃপক্ষের। বর্ধিত ট্যারিফ প্ল্যান অনুযায়ী পাইলটিং চার্জ $800 এবং জাহাজ টানার টাগ চার্জ $615 থেকে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেড়েছে কন্টেইনার উঠানো নামানোর চার্জ, বাড়ছে জাহাজ অবস্থানের ফি এবং কার্গো হ্যান্ডেলিংয়ের খরচও। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন যদি 40% বাড়াবার প্রয়োজন হলো, কেন হলো এটা আমাদেরকে, এটা যদি ওনারা এটা ব্যাখ্যা দিতেন যে বন্দরের বর্তমানে ইনকামে তো খরচে তো লস আছে, তো তা তো না, ওনারা তো এখনো প্রফিটের মধ্যেই আছেন। বন্দর কখনো লসে ছিল না মন্তব্য করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কাস্টমসের অনিয়মের অবসানও দাবি করেন তারা। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানোর ফলে কাস্টমসের কর্মকর্তা মানে ওদের যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির কারণে আমাদের এই আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে বা বিলম্বিত হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, নানাভাবে হয়রানির শিকার হচ্ছি আমরা। আগে
আপনি সুযোগ সুবিধা প্রদান করে তারপরে যদি আপনি চার্জ রাখতেন তাহলে কিন্তু আমরা বুঝতাম যে না, উই আর গেটিং সাম বেনিফিট, এই বেনিফিটের বদলে আমরা একটা এক্সট্রা চার্জ দিচ্ছি। বর্ধিত ট্যারিফ দেশের রপ্তানি ও আমদানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। বন্দরের যে মাসুল বৃদ্ধি বলেন, বন্দরের যে সার্ভিস চার্জ বলেন, যেগুলো বৃদ্ধি পেয়েছে, এটা প্রাইভেট খাতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তা আমার কাছে, এবং শুধু প্রাইভেট খাতে না, এটা আপনার ইনফ্লেশনটাকে আরো উস্কে দিবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। অবশেষে ট্রাম্পের কাছে হেরে গেলেন নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হলো ভারত, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুধু ভারত নয়, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চীনের ওপরও চাপ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। তবে এর মধ্যেই ধীরে ধীরে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আনার বিষয়টি স্বীকার করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। अपने किसानों का हित। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের পর ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিজের অবস্থানে খুব বেশি দিন অনড় থাকতে পারেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নতি স্বীকার করতে হলো ভারতের প্রধানমন্ত্রীকে। শেষ পর্যন্ত রুশ তেল কেনা বন্ধের প্রস্তাবে রাজি হলেন মোদী, এমনটাই দাবি করেন ট্রাম্প। এই উদ্যোগ মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। ভারত রুশ থেকে তেল কিনছে, তাতে আমি খুশি ছিলাম না। তবে তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। তবে শুধু ভারতই নয়, চীনকেও তেল কেনা বন্ধে চাপ প্রয়োগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না, তবে আমরা চীনকেও একই কাজ করাতে যাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন, রুশ তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে নতুন মোড় নেবে। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।